গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকি পিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকি পিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন, প্রীতি পাল চৌধুরীর লেখা গল্প আত্মার মুক্তি। গল্পের বিভিন্ন চরিত্র: তারকবাবু, পরেশবাবু, ভবেশবাবু, ফটিক এবং অন্যান্যরা। গল্পে চরিত্রাভিনয়: দীপায়ন মালাকার, সঞ্জিত বিশ্বাস। পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ, পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, প্রীতি পাল চৌধুরীর লেখা আত্মার মুক্তি। রাজেন বাবুদের আড্ডাটা আজ আর কিছুতেই জমছে না। রোজই বিকেলের এই সময়টা ওরা কয়েকজন আসেন এই আড্ডায়। নানা প্রসঙ্গে আলাপ আলোচনা, গল্পগুজব, এমনকি তর্ক বিতর্কের মধ্যে ওদের আড্ডাটা বেশ জমে ওঠে। আড্ডার জায়গাটাও বেশ চমৎকার। পার্ক সার্কাস ময়দানের পশ্চিম দিকের একটি বেঞ্চিতে রোজ বিকেলে ওদের আড্ডা বসে। আড্ডার সভ্যরা সকলেই বয়স্ক, অনেকেই রিটায়ার্ড, অনেকেই তার মুখোমুখি, আর বাকিরা সকলে পৌরত্বের সীমা পেরিয়ে গেছেন। সেদিন রাজেনবাবুর সাথে ভবেশবাবু, তারকবাবু, রমেনবাবু সকলেই উপস্থিত ছিলেন। শীতকালের বিকেলে পরন্ত রোদের মিঠে আলোয় পিঠ দিয়ে ওরা বেশ জাঁকিয়ে বসেছিলেন। কিন্তু কিছুতেই আড্ডাটা জমছিল না। সকলে নিচু গলায় এটা সেটা নিয়ে আলোচনা করছিলেন। রাজেনবাবুর বাতের ব্যথাটা কয়েকদিন হলো বেশ জাগিয়ে উঠেছে। তিনি গরমের শালটা গায়ে জড়িয়ে এক কোণে জড়সড় হয়ে বসে আছেন। ভবেশবাবুর হাঁপানি, তাই তিনি কথার ফাঁকে ফাঁকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। তারকবাবুর একমাত্র ছেলে, অল্প কয়েকদিন হলো বউকে নিয়ে সে বিদেশে পাড়ি দিয়েছে, তাই তার মনটাও বেশ খারাপ। এইসব কারণে সেদিন ওদের আড্ডাটা কেমন যেন জোলো লাগছিল। এমন সময় হঠাৎ দেখা গেল পার্কের গেট ঠেলে ভেতরে ঢুকলেন ওদের এক বন্ধু পরেশবাবু। ভদ্রলোকের নাম পরেশ ঘোষ, বয়স প্রায় 70-এর কোঠায়। একটা বেসরকারি কলেজে অধ্যাপনা করতেন। বর্তমানে অবসর নিয়ে বই লেখালেখি ও ছাত্র পড়িয়ে সময় কাটান। উনি অবশ্য এই আড্ডার নিয়মিত সভ্য নন, তবে মাঝে মধ্যে বিকেলের দিকে হাঁটতে হাঁটতে পার্কের দিকে চলে আসেন। তাছাড়া ডাক্তার তাকে পরামর্শ দিয়েছে এই বয়সে একটু আধটু খোলা জায়গায় হাঁটাহাঁটি করাই ভালো। সেই কারণেও তিনি মাঝে মাঝে এই পার্কে আসেন এবং এই পার্কের বুড়োদের আসরে যোগ দেন। পরেশবাবুকে দেখেই বৃদ্ধের দল হইচই করে উঠলেন। ওকে বেঞ্চিতে বসার জায়গা করে দেওয়া হলো। তারকবাবু হঠাৎ ফস করে বলে ফেললেন, আচ্ছা পরেশবাবু, আপনি বলুন তো, ভূত কি সত্যি সত্যি আছে, নাকি এ শুধু ছেলে বলানো গল্পেই দেখা যায়? পরেশবাবু ভ্রু কুঁচকে বললেন, হঠাৎ এই প্রশ্ন? তারকবাবু এবার আমতা আমতা করে বললেন, না মানে এই আর কি, বলছিলাম আজ দুপুরেই একটা বই পড়ছিলাম, সত্যি ভূতের গল্প। তাতে কতকগুলি অদ্ভুত ঘটনার বিবরণ রয়েছে, যা নাকি সব সত্যি। তবে আমার যেন কিরকম খটকা লাগছে, তাই ভবেশবাবুকে এই কথা জিজ্ঞেস করলাম।
কিন্তু উনি তো তাচ্ছিল্যভাবে ব্যাপারটা উড়িয়েই দিচ্ছেন। ভবেশবাবু হাতের ছড়িটা ঠক করে মাটিতে ঠুকে বললেন, সব বাজে, একেবারে ভোগাস। ভূত প্রেত আমি মানি না। আজকের সায়েন্সের যুগে ভূত আবার কি? প্রমাণ দিতে পারেন যে সত্যি ভূত আছে? পরেশবাবু এতক্ষণ চুপ করেছিলেন। তিনি ধীরে ধীরে এবার বললেন, দেখুন ভবেশবাবু, আমরা সব কিছু বিজ্ঞানের নামে উড়িয়ে দেই। এটা কিন্তু ঠিক বুদ্ধিমানের কাজ নয়। চিন্তা করুন, এই কিছুদিন আগে বিজ্ঞান যখন এরোপ্লেন আবিষ্কার করেনি, তখন কি কেউ বিশ্বাস করত যে মানুষ একদিন আকাশে উঠতে পারবে? তখন এই কথা বললে লোকে তাকে আজগুবি বলে উড়িয়ে দিত। ঠিক সেই রকম আজও হয়তো বিজ্ঞান মানুষের মৃত্যুর পর কি ঘটে তা আবিষ্কার করে উঠতে পারেনি। কিন্তু কে বলতে পারে আগামী দিনে বিজ্ঞান এমন সূক্ষ্ম যন্ত্র আবিষ্কার করতে পারবে না যাতে আত্মার অস্তিত্ব ধরা যাবে? তা সেই যন্ত্র যতদিন না আবিষ্কার হচ্ছে, কি করে আপনি যেসব প্রত্যক্ষদর্শীরা ভূত দেখার বিবরণ দিয়েছেন তাদের অভিজ্ঞতাকে এই গাঁজাখুরি বলে উড়িয়ে দিতে পারেন? হ্যাঁ? ভবেশবাবু উত্তেজিত হয়ে বললেন, কেন মশাই, আপনার কি সেরকম কাউকে জানা আছে যে নিজের চোখে ভূত দেখেছে? পরেশবাবু গম্ভীরভাবে বললেন, তা অবশ্যই আছে। আমার নিজেরই একবার এই রকম অভিজ্ঞতা হয়েছিল। এই কথা শুনে সকলে সমস্বরে বলে উঠলেন, আরে আগে বলতে হয়। বলুন, বেশ জমিয়ে শোনা যাক। পরেশবাবু বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বলা শুরু করলেন, সে অনেক বছর আগের কথা। তখন আমরা নারকেলডাঙ্গার একটা বাড়িতে ভাড়া থাকতাম। আমার বয়স তা হবে 40-এর কাছাকাছি। আমাদের পাড়ায় ফটিক বলে একটা ছেলে থাকতো। ছেলেটির 3 কুলে কেউ কোথাও নেই। পাড়ার একটি চায়ের দোকানে ভাই ফরমাসের কাজ করত সে। আর তার বয়স ছিল 22-25-এর মতো। ছেলেটির মনটা কিন্তু বড়ই নরম ছিল। কারো কোথাও বিপদ আপদ হলে সে প্রাণপণে চেষ্টা করত সাহায্য করার, সাধ্যমতো কিছু করার। যার যা কিছু দরকার লাগতো, ফটিক চাঁদ ঠিক এক পায়ে খাড়া। কার বাড়িতে রেশন তুলতে হবে, ডাক ফটিককে। কার ওই ইলেকট্রিক বিল জমা দিতে হবে, সেখানেও ফটিক। এমনকি কার বাড়িতে কেউ মারা গেছে, ওই শ্মশানে নিয়ে যেতে হবে, সেখানেও ফটিক হাসি মুখে কোমরে গামছা বেঁধে হাজির। এই রকম আর কি, বুঝলেন? ছেলেটির মুখে সব সময় এক টুকরো মিষ্টি হাসি লেগেই থাকতো। কিন্তু হঠাৎ একদিন ফটিক কোথায় উধাও হয়ে গেল। প্রথমটায় সকলেই খোঁজ খবর করতে লাগলো। কেউ বলল ও চাকরি পেয়ে অন্য কোথাও চলে গেছে, কেউ বা বলল ওর কোনো এক দুঃসম্পর্কের কাকা এসে ওকে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। ক্রমে লোকের মনে ফটিকের স্মৃতি ক্ষীণ হতে হতে অবশেষে এক সময় তা মিলিয়েই গেল। এর বেশ কয়েক বছর পর আমার মা মারা গেলেন। মার বড় ইচ্ছে ছিল তার মৃত্যুর পর আমি যেন গয়ায় গিয়ে তার ও আমার বাবার নামে পিণ্ডি দিয়ে আসি। নানা কাজের চাপে কিছুতেই আর সময় করে উঠতে পারছিলাম না। এইভাবে প্রায় আরো 2-1 বছর কেটে গেল। অবশেষে এক বড়দিনের ছুটিতে
মনে মনে ঠিক করলাম যে এবার গয়ায় যাবই যাব। নির্দিষ্ট দিনে রাতের গাড়িতে টিকিট কেটে চড়ে বসলাম। ট্রেন চলেছে হু হু করে। জানলার ধারে একটা সিটে বসে একটা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছি। হঠাৎ মনে হলো এই শীতে এক মুহূর্তে কিছুটা গরম চা পেলে বেশ ভালো হতো। যেই না ভাবা, হঠাৎ কানের কাছে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। এই যে দাদা, ধরুন। চমকে চোখ তুলে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে ওই সেই ফটিক, পরনে একটা ময়লা হাফ প্যান্ট ও একটা ছেঁড়া শার্ট, আর তার হাতে ধরা এক ভাঁড় গরম চা। তার ঠোঁটে তার সেই অদ্ভুত মিষ্টি হাসি। বিস্ময়ের ঘোর কাটলে তাড়াতাড়ি হাত বাড়িয়ে চায়ের ভাঁড়টা নিতে নিতে বললাম, আরে ফটিক যে, তুই এখানে? ফটিকও হাসতে হাসতে বলল, দাদা, আমি তো বহুদিন এই লাইনে ভেন্ডার, গাড়িতে গাড়িতে ঘুরে জিনিসপত্র বেচি। চা পেয়ে মনটা তখন বেশ খুশি। চায়ে চুমুক দিয়ে বললাম, তা বেশ করেছিস। পরের দোকানে চাকরি করার চেয়ে এ বেশ স্বাধীন ব্যবসা। তা তোর ব্যবসার আয় কেমন হচ্ছে? ফটিকের মুখটা যেন একটু ম্লান হয়ে গেল। সে বলল, তা দাদা, আপনাদের আশীর্বাদে তো বেশ ভালোই হচ্ছিল, কিন্তু আমি বাধা দিয়ে বললাম, আরে না না, দুঃখ করিস না। ব্যবসায় ওরকম একটু ওঠানামা তো চলেই। এখন হয়তো একটু মন্দা যাচ্ছে, দেখিস পরে আবার সব পুষিয়ে নিতে পারবি। চায়ের ভাঁড়ে শেষ চুমুক দিয়ে ভাঁড়টা জানলা দিয়ে ফেলে দিয়ে বললাম, তা কত দাম রে? ফটিক লম্বা জিভ বার করে দাঁতে কেটে বলল, ছি ছি দাদা, এ কি বলছেন? এতদিন পর কিনা একজন নিজের লোকের সঙ্গে দেখা হলো, আর তাকে একটু চা খাইয়ে পয়সা নেব? না না, মাফ করবেন, পয়সা নিতে পারবো না। এই বলে এক ছুটে কামরার অন্যদিকে সে চলে গেল। কামরায় তখন আবছা নীল আলো জ্বলছিল। সেই অল্প আলোয় দেখলাম ফটিকা বেশ রোগা হয়ে গিয়েছে। জানেন তো, চা খেয়েই আমার আবার সিগারেট খাওয়া চাই। পকেট থেকে সিগারেটের প্যাকেট ও লাইটার বার করে হতাশ হতে হলো। একটাও সিগারেট নেই প্যাকেটে। কখন যে ফুরিয়ে গেছে তা খেয়ালই করিনি। মনে মনে বেশ বিরক্ত হয়ে সিগারেটের খালি প্যাকেটটা দলা পাকিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। ট্রেন ছুটে চলেছে, তাই ভাবলাম পরের স্টেশনে সিগারেট কিনে নেব। হাতের কাছে ছোট ল্যাম্পটা জ্বালিয়ে বইয়ের পাতায় সবে মনোযোগ দিয়েছি, এমন সময় শুনতে পেলাম, এই যে দাদা, সিগারেট খাবেন নাকি? মুখ তুলে দেখি ফটিক দাঁড়িয়ে আছে। অবাক কাণ্ড, তার হাতে আমারই প্রিয় ব্র্যান্ডের সিগারেটের একটা প্যাকেট। চলন্ত গাড়ি থেকে কি করে এটা ও আনলো তাই ভাবছি। ও আমার মনোভাবটা বুঝে বলল, অবাক হচ্ছেন দাদা? আমি তো জানি আপনি চা খেয়েই সিগারেট খান, তবে দেখেছেন তো, এতদিন পরেও আমি কিন্তু আপনার প্রিয় ব্র্যান্ডের কথা ভুলিনি, তাই না? মনে মনে ফটিকের স্মৃতিশক্তির তারিফ করতে করতে একটা সিগারেট ধরালাম। এক গাল ধোঁয়া ছেড়ে তাকাতেই দেখি এতক্ষণে ফটিক চাঁদ একেবারে উধাও। এবার কিন্তু বেশ সংকোচ হচ্ছিল। ছি ছি, ছেলেটা আমাকে বিনা পয়সায় চা খাওয়ালো, আবার সিগারেটের দাম না নিয়েই পালালো। এ ভারী অন্যায়। মনে মনে ঠিক করলাম এবার দেখা হলেই আগে জোর করে ওর হাতে টাকা গুঁজে দেব।
রাত বেড়ে চলল। কখন যে আমার চোখে ঘুম নেমে এসেছে তা বুঝতে পারিনি। হঠাৎ গায়ে একটা কনকনে ঠান্ডা হাতের স্পর্শে চমকে উঠলাম। ধরফড় করে উঠে বসে দেখি সামনে ফটিক দাঁড়িয়ে, তার হাতে একটা বিরাট শালপাতার ঠোঙা। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম রাত শেষ হয়ে আসছে, আকাশটা সবে ফিকে হয়েছে। ফটিক বলল, দাদা, এই জায়গায় জিলিপি খুব বিখ্যাত। আপনি খুঁজেছিলেন, তাই আপনাকে না জিজ্ঞেস করেই কিছু গরম গরম জিলিপি ভাজিয়ে এনেছি। দেখুন তো খেয়ে। বাহ, ভালো। দেখে তো মনে হচ্ছে বেশ সুস্বাদু। দেখ ফটিক, এটা খুব খারাপ হচ্ছে। তোকে এবার আমার কাছ থেকে টাকা নিতেই হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোথায় কে কোন ফাঁকে ফটিক ঠিক আগের মতোই সরে পড়েছে। কোনো কিছু না ভেবে গরম জিলিপিতে মন দিলাম। সত্যি জিলিপিগুলো খুব সুস্বাদু। বেশ তাড়িয়ে তাড়িয়ে গরম জিলিপি খেলাম। তারপর উঠে বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে সিটে বসতে যাব, হঠাৎ দেখি সেখানে একটা সাদা খাম পড়ে আছে। কি আশ্চর্য, এটা তো আগে ছিল না। তবে কি আমার পকেট থেকেই ওটা পড়ে গেছে? কিন্তু তা কি করে সম্ভব? যতদূর মনে পড়ছে আমার কাছে তো এরম কোনো খাম ছিল না। এইসব ভাবতে ভাবতে কখন সিটে বসে অন্যমনস্ক হয়ে খামটা খুলে ফেলেছি। ভেতরে দেখি একটা ছোট্ট চিঠি, আঁকা বাঁকা কাঁচা হাতের লেখায় চিঠিটা লেখা। চিঠিটা পড়েই ওই দারুণ শীতেও আমার সর্বাঙ্গ ঘামতে শুরু করলো। বৃদ্ধের দল বলে ওঠে, কি ছিল চিঠিতে? পরেশবাবু শান্তভাবে একটা সিগারেট ধরিয়ে খানিকটা ধোঁয়া ছেড়ে বললেন, আজ বহুদিন হয়ে গেছে তো, তাই চিঠিটা সবটা ঠিক হুবহু মনে নেই। তবে চিঠির বক্তব্য অনেকটা এই রকম। শ্রীচরণেশু দাদা, আপনি নিশ্চয়ই আমায় দেখে খুব অবাক হয়ে গেছেন, তাই না? আমি আপনাদের পাড়ার চায়ের দোকানের কাজ ছেড়ে এসে হাওড়া স্টেশনে ভেন্ডারের ব্যবসা শুরু করি। ব্যবসা বেশ ভালোই চলছিল। আপনাদের আশীর্বাদে বেশ 2 পয়সা কামাই হচ্ছিল। কিন্তু আমার কপালে সুখ সইল কই। আজ থেকে ঠিক 1 বছর আগে এইরকমই এক শীতের রাতে চলন্ত ট্রেনের এক কামরা থেকে আরেক কামরায় যেতে গিয়ে পা ফসকে আমি লাইনে কাটা পড়ি। ট্রেনের চাকায় আমার দেহটা দোলে পিষে একটা মাংসপিণ্ড হয়ে যায়। কিন্তু আজও কেউ আমার সৎকার করেনি। জানেনই তো দাদা, আমার কেউ নেই। তাই আজও আমার আত্মা এই লাইনে ঘোরাঘুরি করে। আমার বড় কষ্ট। আমি মুক্তি চাই। এমন সময় আজ আপনাকে দেখলাম। আপনার জন্য যদি একটু উপকার করতে পারি আমি তাতেই ধন্য। আচ্ছা দাদা, আপনি তো মাসিমার ও মেসোমশাইয়ের জন্য পিণ্ড দিতে যাচ্ছেন। আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব। গয়াতে গিয়ে এই হতভাগ্য ছোট ভাইয়ের নামে যদি একটা পিণ্ড দিয়ে দেন তবে আমার মুক্তি হয়। আমি জানি আপনার ভাইয়ের মুখ চেয়ে এইটুকু উপকার আপনি নিশ্চয়ই করবেন। প্রণাম নেবেন। ইতি ফটিক চাঁদ। এ কথা বলে পরেশবাবু থামলেন। সকলে বলে উঠলেন, আপনি কি করলেন? পরেশবাবু উদাসভাবে বললেন, কি আর করব, ছেলেটির নামে আর একটি পিণ্ড দিলাম। আর মনে মনে বললাম, এ পরম করুণাময় ফটিকের অশান্ত আত্মাকে এবার একটু শান্তি দাও, ও যেন মুক্তি পায়। এর পরের দিন
গয়ায় গিয়ে গাড়ি ধরে ফিরলাম। সারা পথটাই বেশ উৎকণ্ঠার মধ্যেই কাটালাম, কিন্তু এবার আর ফটিককে দেখতে পেলাম না। মনে হয় তার আত্মা এই রেলের কামরা ছেড়ে অন্য কোনো লোকে পাড়ি দিয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প আত্মার মুক্তি। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।